রাত আনুমানিক 9টা বাজে। পথে একটা মানুষজন নেই, চারপাশটা ফাঁকা, গাঢ় অন্ধকারে ঘেরা। রমেশ সেই অন্ধকারের মধ্যে দিয়ে একটা বাজারের ব্যাগ হাতে কাঁচা মাটির রাস্তার উপর দিয়ে বাড়ির দিকে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতেই রমেশ হঠাৎ বলল, না, জিনিসপত্রের যা দাম বাড়ছে তাতে মনে হয় এবার সাধারণ মানুষকে না খেতে পেয়েই মরতে হবে। কথাটা বলতে বলতেই হাঁটা চালালো রমেশ। পথের ধার থেকে একটা ঝিঁঝি পোকার ডাক ভেসে আসলো কানে। এরপর বেশ খানিকটা পথ যাওয়ার পরে হঠাৎ রমেশের চোখে পড়ল একটু দূরে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটা বিশাল শেওড়া গাছটার দিকে। শেওড়া গাছের নামে গ্রামগঞ্জে বেশ বদনাম ছড়িয়ে থাকে, সে কথা রমেশ জানে। কিন্তু রমেশ সেই সব ভূতটুতে খুব একটা বিশ্বাস করে না। তাই রমেশ যেভাবে হাঁটছিল ঠিক সেইভাবেই সামনের দিকে এগিয়ে গেল। এরপরে রমেশ হাঁটতে হাঁটতে শেওড়া গাছটা ছাড়িয়ে গেল। আর ঠিক তখনই তার পিছন থেকে একটা মেয়েলি কর্কশ কণ্ঠের ডাক ভেসে আসলো, রাতের বেলা ব্যাগ হাতে চললি কোথায়? সেই ভয়ানক শীতল গলার আওয়াজ শুনে রমেশ চমকে উঠল। ভাবল, এত রাতে এই নির্জন অন্ধকার পথে ওকে কে ডাকছে। এরপরে রমেশ ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। কই, কাউকে তো দেখছি না। সন্ধ্যাবেলা চারপাশটা বেশ নির্জন। চাঁদের সামান্য আলোয় দেখা যাচ্ছে পথঘাট শূন্য। সবাই নিজের নিজের সারাদিনের কাজ শেষ করে বাড়ি ফিরে গিয়েছে। কিন্তু একটু দূরেই একটা আটচালার নিচে বসে কেবল কয়েকটা ছেলে একটা হ্যারিকেনের মৃদু আলোকে সম্বল বানিয়ে নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। কিরে স্বপন, আগের দিন তো মাছ ধরতে গিয়েছিলিস, তা কেমন মাছ উঠলো ছিপে? না রে, বেশি মাছ ওঠেনি। কয়েকটা পুঁটি ধরেছি, যা দিয়ে ঠিক করে একবেলাও চলে না। সব মাছ যদি ওই পরাণ জেলেরা ধরে নিয়ে যায় তাহলে কি আর ছিপে মাছ ওঠে? ঠিক বলেছিস স্বপন, ওই পরাণ জেলে প্রতিদিন ভোরে গিয়ে পুকুর থেকে মাছ ধরে আনবে, আর আমরা ওর জন্য কোনো মাছ পাই না। আবার দেখ, পুকুর কিন্তু ওদের নয়। কি করা যায় বলতো? এক কাজ করা যেতে পারে, যেহেতু পরাণ জেলে ভোরে গিয়ে মাছ ধরে, তাই আমরা রাতের বেলা গিয়ে যদি মাছ ধরি তাহলে কেমন হয়? না, ভালো হয় না, কারণ রাতের বেলা মাছ ধরতে গেলে ওই শেওড়া গাছের নিচ দিয়ে যেতে হবে। তাতে কি হয়েছে? কেন, ভুলে গেলি ওই লোকটার কথা? কোন লোকটা? কার কথা বলছিস? আরে সেই লোকটা যে শেওড়া গাছের নিচে মরে পড়েছিল, তোরা দেখিসনি, তাই হয়তো অতটা গা করছিস না। কিন্তু আমি সেদিন যখন গাঁয়ের লোকজনদের সাথে গিয়ে দেখলাম লোকটার পড়ে থাকা মৃতদেহকে, তখন ভয়েতে আমার গোটা শরীর কেঁপে উঠেছিল। সে কি ভয়ানক অবস্থা লোকটার! বিনোদের বলা কথাগুলো শুনে ওরা খানিকক্ষণ চুপ করে থেকে অন্য প্রসঙ্গে চলে গেল। এরপর ওদের সাথে গল্প করে বিনোদ ওই আটচালার ছাউনির নিচ থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল। বন্ধুদের আড্ডা থেকে বেরিয়ে বিনোদ একা হেঁটে যাচ্ছিল নির্জন অন্ধকার পথ দিয়ে। ফাঁকা মাটির রাস্তা, মাঝে মাঝে জঙ্গলের মধ্যে থেকে শিয়ালের ডাক ভেসে আসছিল। আর সেই ডাক শুনে ফাঁকা অন্ধকার রাস্তায় বিনোদ কেঁপে উঠছিল। খানিকটা যাওয়ার পরে হঠাৎ করেই বিনোদের দুটো পা থেমে গেল, কারণ ওর থেকে সামান্য দূরে রয়েছে সেই শেওড়া গাছটা। এরপরে বিনোদ কোনো রকমে শেওড়া গাছটা পার করে বড় একটা নিঃশ্বাস ছাড়ল। আর ঠিক তখনই পিছন দিক থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসলো। সেই শব্দ শুনে বিনোদ চমকে উঠল।
তারপর ধীরে ধীরে পিছন ফিরে সেই শ্যাওড়া গাছটার দিকে সে তাকালো। সকাল 7টা বাজে। গ্রামের লোকজন কাজে যাচ্ছে, কিন্তু খানিকটা যাওয়ার পরে ওরা একটা জিনিস দেখে অবাক হয়ে গেল। ওরা দেখলো ওদের থেকে একটু দূরে শ্যাওড়া গাছের নিচে কিছু যেন একটা পড়ে রয়েছে, কিন্তু সেটা যে ঠিক কি সেটা দূর থেকে বোঝা গেল না। ওরা বেশ কৌতূহলের বশে সামনের দিকে এগিয়ে গেল। এরপর শ্যাওড়া গাছের নিচে যাওয়া মাত্রই ওরা যে দৃশ্যটা দেখতে পেল তাতে ওদের সকলের মধ্যেই ভয়ের সঞ্চয় ঘটল। ওরা দেখলো শ্যাওড়া গাছের নিচে সবুজ ঘাসের ওপরে পড়ে রয়েছে এই শিমুলডিহি গাঁয়েরই ছেলে বিনোদের দেহ, কিন্তু সে আর জীবিত নেই। তার গোটা শরীরে রয়েছে বড় বড় নখের আঁচড়ের দাগ। দেখে মনে হচ্ছে কেউ যেন খুবলে বিনোদের শরীর থেকে মাংস তুলে নিতে চেয়েছে। এছাড়া বিনোদের গোটা মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখ দুটো পিছন দিকে উল্টে রয়েছে। দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে খুব ভয়ানক কিছু দেখেছে বিনোদ। সেই ভয়ের ছাপ ওর মুখে লেগে রয়েছে। এরপরেই ওদের মধ্যে একটা হইচই পড়ে গেল। এর আগেও যে একটা মৃত্যু হয়েছে এই শ্যাওড়া গাছের নিচে, সেই কথা অনেকে মনে করিয়ে দিল। পরে বেলা হলে আরো অনেক লোক জড়ো হয়ে গেল। গ্রাম জুড়ে একটা হাহাকার পড়ে গেল। বিনোদের মৃত্যুর পরে এই শিমুলডিহি গাঁয়ে প্রায় আরো 4-5 জনের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে ওই শ্যাওড়া গাছের নিচে। প্রতিটা মৃতদেহর অবস্থায় ভয়ানক। সকলের শরীর ক্ষতবিক্ষত, আর মুখটা দেখলে গা শিউরে ওঠে। এতগুলো মৃত্যুর পরে শিমুলডিহি গাঁয়ে এই শ্যাওড়া গাছ নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল এই শ্যাওড়া গাছের ভয়াবহতার কথা। এখন সবাই এই শ্যাওড়া গাছকে এড়িয়ে চলল। দিনের বেলায় যদিও বা ওই পথ দিয়ে লোক আসে, কিন্তু রাত হলে কেউ আর শ্যাওড়া গাছের তলা দিয়ে পথ দিয়ে যায় না। এই গাঁয়ের মানুষ দিনের আলো থাকতে থাকতেই কাজ মিটিয়ে ঘরে ঢুকে যায়। রাতের বেলা বিশেষ প্রয়োজন না হলে বাড়ির বাইরে কেউ বের হয় না। সূর্য ডোবার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে। চারদিকে গুমোট অন্ধকার নামতে শুরু করেছে। তপন এবং তার স্ত্রী বিমলা খাটের উপরে বসে রয়েছে। হঠাৎ করেই তপন বলে উঠল, কি গো, একটু জল দাও তো, খুব তেষ্টা পেয়েছে। জল খাবে? এই তো দিচ্ছি। কথাটা বলেই বিমলা খাট থেকে নেমে উল্টো দিকে মেঝের উপরে থাকা মাটির কলসি থেকে যেই জল দিতে যাবে, ঠিক তখনই দেখলো কলসিতে জল নেই। কলসিতে তো 1 ফোঁটা জল নেই, জল আনতে হবে। যাই, জলটা বরং নিয়ে আসি। জল আনতে হবে? কেন, রাত চলার মতো জল কি নেই? না, 1 ফোঁটাও জল নেই। তুমি বসো, আমি জল আনতে চাই। কথাটা বলে বিমলা কলসিটা কোমরে তুলে নিল। তারপরে যেই না ঘর থেকে বের হতে যাবে, তখনই তপন চিন্তিত গলায় বলল, এই ভর সন্ধ্যাবেলায় জল আনতে যাবে? আগে থাকতে এনে রাখতে পারো না? জানোই তো এখন দিনকাল ভালো নয়। ও কিছু হবে না, তুমি চিন্তা করো না কিছু। আমি এই যাবো আর আসবো। এই কথাটা বলে বিমলা কোমরে কলসিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিমলা ঘর থেকে বেরিয়ে উঠোনে নামতে না নামতেই পিছন থেকে ভেসে এলো তপনের গলার আওয়াজ, আচ্ছা যাচ্ছ যখন তখন জল ভরে তাড়াতাড়ি ফিরে এসো, হ্যাঁ, আর সাবধানে যেও। এরপর বিমলা উঠোন ছেড়ে বেরিয়ে গেল। এরপরে বিমলা পুকুর থেকে জল ভরে কোমরে কলসি নিয়ে ফাঁকা অন্ধকার পথ দিয়ে বাড়ি ফিরছিল। মাঝে মাঝে পথের ধারে গাছের ওপর থেকে ভেসে আসছিল পেঁচার ডাক। সেই সাথে একটা ঠান্ডা হাওয়া বইছিল। সেই হাওয়ার স্পর্শে পাশের ছোপগুলো কেঁপে উঠছিল। বিমলা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল শ্যাওড়া গাছের পাশের পথটায়।
ওখান থেকে ঠিক সামনেই রয়েছে শ্যাওড়া গাছটা। গাছটাকে ঘন অন্ধকারে দেখলেই গাটা কেমন যেন শিউরে ওঠে। বিমলা এই গায়ে ঘটে চলা সবকটা মৃত্যুর ব্যাপারেই জানে, আবার এও জানে গায়ের প্রতিটা মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছে এই গাছতলার ভয়াবহতার কথা। কিন্তু বিমলা ভূতে বিশ্বাস করে না, তাই ওর ভয় লাগছে না। বিমলা এগিয়ে গেল শ্যাওড়া গাছটার দিকে। এরপরে শ্যাওড়া গাছটা পার করতেই পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠের ভয়ানক কর্কশ গলার ডাক ভেসে আসলো। কে বউ, এত রাতে জল নিয়ে কোথায় যাস? তারপরে ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। কলসি কোমরে নিয়ে বিমলা যখন বাড়িতে ঢুকলো, তখন বারান্দায় তপন বসে ওর জন্য অপেক্ষা করছে। এত দেরি হলো যে? পথে কোনো বিপদ হয়নি তো? না। বিমলার গলার আওয়াজ শুনে তপন চমকে গেল, কিন্তু মুখে কিছুই সে বলল না। ঠিক আছে ঠিক আছে, ঘরে চলো। এরপর তপন এবং বিমলা ঘরে ঢুকে গেল। তারপর রাতের খাবার সেরে সেদিনের মতো তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তপন ঘুম থেকে উঠেছে অনেক ভোরের বেলা, কিন্তু বেলা 9টা বেজে গেছে, কিন্তু তখনও বিমলা ঘুম থেকে উঠছে না দেখে তপন বলল, বিমলা তোমার শরীরটা ঠিক আছে তো? এখনো উঠলে না যে? বিমলা কোনো উত্তর দিল না, চুপ করে শুয়ে থাকলো। বিমলার চোখের তলায় কালি জমেছে। চোখ মুখ দেখে তপনের মনে হলো রাতে বিমলার ঘুম হয়নি। তপন এইবার বিমলার কপালে হাত রেখে দেখল তার শরীর ঠিক আছে কিনা। তপন দেখলো বিমলার কপাল পুড়ে যাচ্ছে জ্বরে। বিমলা, তোমার তো দেখছি ধুম জ্বর হয়েছে। এখনই কবিরাজকে ডাকা দরকার। তুমি শুয়ে থাকো, আমি কবিরাজকে ডেকে আনছি। বিমলা এইবারও কিছু বলল না। তপন ঘর থেকে বেরিয়ে গেল কবিরাজ ডাকতে। খানিক বাদে বিমলা দেখলো বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকে আসলো তার স্বামী তপন এবং একজন কবিরাজ। আসুন আসুন কবিরাজ মশাই, ওই যে আমার বউ বিমলা। সকাল থেকে ওর ধুম জ্বর এসেছে, দেখুন ওর চোখ মুখের কি অবস্থা। দয়া করে আপনি কিছু একটা করুন। আহা, এত চিন্তা করছো কেন? চিন্তা করার কিছু নেই, আমি দেখছি। এই কথা বলে কবিরাজ মশাই বিমলার কপাল এবং চোখ ভালো করে দেখে নিয়ে বললেন, কিচ্ছু হয়নি মা, সামান্য জ্বর এসেছে। আমি কিছু জড়িবুটি দিয়ে যাচ্ছি, সেগুলো সময় মতো খেয়ে নিও, দেখবে বিকেলের মধ্যে সুস্থ হয়ে গিয়েছো। এরপরে কবিরাজ তার ঝোলা থেকে কিছু জড়িবুটি বের করে তপনকে দিয়ে বললেন, এগুলো বেটে সকালে ও দুপুরে বিমলাকে খাইয়ে দেবে। তপন মাথা নাড়ল। কবিরাজ মশাই এরপর ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সকাল পেরিয়ে বিকেল হয়ে গিয়েছে। কবিরাজের কথা মতো তার দেওয়া জড়িবুটি তপন 2বার বিমলাকে খাইয়ে দিয়েছে, কিন্তু বিমলার শরীরের কোনো উন্নতি হয়নি। অবশেষে তপন আর উপায় না পেয়ে অন্য এক কবিরাজ ডাকার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু অন্য কোনো কবিরাজকে পেল না তপন। অবশেষে সে হতাশ হয়ে যখন বাড়ি ঢুকতে গেল, তখন ভয়েতে ওর গোটা শরীর কেঁপে উঠল। কপাল বেয়ে নেমে এলো নোনতা জলের স্রোত। সেই সাথে একটা বাজে পচা গন্ধ এসে লাগলো তপনের নাকে, যেই গন্ধের তীব্রতায় তপনের গাটা পাক দিয়ে উঠল। তপন সেই গাঢ় কালো অন্ধকারের মধ্যে দেখল ওদের বাড়ির উঠোনের ওপরে ছড়িয়ে পড়ে রয়েছে মাছের কাঁটা, আর বাড়িটার বারান্দার উপরে বসে রয়েছে বিমলা। ওর মুখটা নিচের দিকে, আর ওর চুলগুলো খোলা অবস্থায় মুখটা ঢেকে রয়েছে নিচের দিকে। বিমলার মুখ থেকে ভেসে আসছে একটা চাপা গর্জনের শব্দ। বিমলাকে এই অবস্থায় ঘন অন্ধকারের মধ্যে বারান্দায় বসে থাকতে দেখে তপনের ভয় লাগলো। চারপাশে উঠোনের এই অবস্থা কি করলো?
তাও তো বুঝতে পারল না তপন। বিমলা, তুমি ভর সন্ধ্যাবেলায় বারান্দায় চুল খুলে বসে আছো কেন? আর উঠোনের এই কি অবস্থা করলে? তপনের কথা শুনে বিমলা ধীরে ধীরে মুখটা উপর দিকে তুলল। বিমলার মুখ দেখে তপন ভয়েতে শিউরে উঠল। তপন দেখল বিমলার মুখটা রাগে ফুটে উঠেছে। তার চোখ দুটো ভয়ানক রকমের টকটকে লাল। বিমলা সেই লাল চোখ দিয়ে তপনের দিকে তাকিয়ে বলল, বিমলা? কে বিমলা? আমি তো বিমলা নই, আমি তোর বউকে নিয়ে যেতে এসেছি। তোরা কেউ বাঁচাতে পারবি না, কেউ পারবি না। এই কথা শুনে বিমলার ভয়ে গর্জন করে হেসে উঠল। বিমলার কথা শুনে তপন শিউরে উঠল এবং আশপাশের বাড়ি থেকে কয়েকজন লোক ছুটে এসে দাঁড়ালো তপনের পাশে। অন্ধকারের মধ্যে বিমলার এই রূপ দেখে তারাও যেন ভয় পেয়ে গেল। ও, তোরাও এসে গেছিস ওকে বাঁচাতে? কিন্তু কেউ পারবি না, কেউ পারবি না। আমি ওকে শেষ করে দেব। বিমলার এইরকম ভয়াবহ গলার আওয়াজ শুনে এবং ওর কথা শুনে ওখানে উপস্থিত সকলেই ভয় পেয়ে গেল। ওরা সবাই নিজের নিজের মধ্যে কথা বলতে লাগলো। ওখানে ওদের মধ্যে একজন মাঝবয়সী লোক বলে উঠল, তপন, তোর বউকে ভূতে পেয়েছে রে। ও এখন তোর বউকে শেষ করে দিতে চায়। লোকটার কথা শুনে তখন শিউরে উঠল। মাঝখানে উপস্থিত সকলে এই কথায় সায় দিল আর বলল, উপায় এখন একটাই, কোনো ওঝাকে ডেকে আনতে হবে। একমাত্র ওঝাই পারবে এই শয়তান পিশাচিনীর কবল থেকে তোর বউকে উদ্ধার করতে। ওঝা? কিন্তু এখন এই সন্ধ্যাবেলায় ওঝাকে পাবো কোথায়? কেন, ওই মকাইঝড় জঙ্গলের ভুবন ওঝা আছেই তো। শুনেছি ওই ওঝায়ের আগেও গ্রামে গ্রামে বহু মানুষকে বাঁচিয়েছে এইসব ভূত প্রেতের হাত থেকে। তাই ভুবন ওঝাকে ডেকে নিয়ে আয়, ভুবন ওঝাই তোর বউকে বাঁচাতে পারবে। লোকটার বলা এই কথা শুনে ওদের মধ্যে কয়েকজন লোক ঠিক করলো তারা যাবে ভুবন ওঝাকে ডাকতে। এরপরে 4-5 জন লোক হাতে একটা হ্যারিকেন নিয়ে সেই রাতের বেলাতেই চলল মকাইচরের জঙ্গলে ভুবন ওঝাকে ডাকতে। এরপর সবাই হ্যারিকেনের আলোতে কথা বলতে বলতে বেশ কৌতূহলের সঙ্গে এই জঙ্গলের পথ দিয়ে যেতে লাগলো। যেতে যেতে শুনতে পেল জঙ্গলের মধ্যে থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। হাঁটতে হাঁটতে ওরা পৌঁছে গেল সেই ছোট্ট ঘরটার সামনে। ঘরটা জঙ্গলের ঠিক মাঝখানে রয়েছে, চারপাশে গাছপালা দিয়ে ঘেরা। ঘরের দরজা খোলাই ছিল। ওরা হন্তদন্ত হয়ে ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে ওরা দেখল ঘরের মধ্যে মেঝের উপরে উপুর হয়ে বসে ভুবন ওঝা ধ্যান করছেন। পরনে কালো বস্ত্র, মাথায় একটা লাল পাগড়ি পরা। ভুবন ওঝাকে দেখে ওদের মধ্যে থেকে একজন বলল, বাবা, চোখ খুলুন বাবা, সর্বনাশ হয়ে গেছে। এখন আপনি একমাত্র ভরসা, দয়া করে একবারটি আমাদের সাথে চলুন বাবা। লোকটার কথা শুনে ভুবন ওঝা চোখ খুলে ওদেরকে একবার দেখে নিয়ে গম্ভীর গলায় বললেন, কি হয়েছে? কে তোরা? এত রাতে আমার কাছে এসেছিস কেন? ভুবন ওঝার কথা শুনে ওরা সব ঘটনা ভুবন ওঝাকে খুলে বলল। সবটা শুনে ভুবন ওঝা বললেন, ও এই ব্যাপার, চল তাহলে, আর দেরি করিস না। এরপরে ভুবন ওঝা ওদের সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন। ভুবন ওঝা বাড়িতে ঢুকে দেখলেন বাড়ির বারান্দায় বসে রয়েছে তপনের বউ, যার চুলগুলো বাতাসে উড়ছে। বউটার দুটো চোখ টকটকে লাল। ভুবন ওঝা বুঝলেন ওরা যা বলছে তা একেবারে সত্যি। তপনের বউকে সত্যিই কোনো প্রেতে ভর করেছে। বাবা, আপনি এসেছেন? দয়া করে আমার বউটাকে বাঁচান বাবা। ও, ওঝাকে ডেকেছিস দেখছি।
কি ভেবেছিস ওই ওঝা তোর বউকে বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। বাকিদের মতো তোর বউকেও আমি শেষ করবো। তোর এত বড় সাহস, তুই আমার সামনে ওর বউকে মারার কথা বলিস? ছেড়ে দে, এক্ষুনি ওর শরীর ছেড়ে দে বলছি, না হলে কিন্তু। ছেড়ে দেব? কোনো মতেই ছাড়বো না। ওকে আমি নিজের হাতে শেষ করব, নিজের হাতে। ছাড়বি না? দেখ তবে আমি এইবার তোর কি হাল করি। এই হলুদটা নিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে আনো তো দেখি। ভালো চাস তো এই বউটাকে ছেড়ে দে বলছি, এক্ষুনি ছেড়ে দে। ভুবন ওঝার কথা শুনেও সেই পিশাচিনী বিমলার শরীর ছেড়ে বের হলো না। এরপরে হঠাৎ করে চারপাশ জুড়ে একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। গাছের ডালের ওপর থেকে কাকের দল ডাকতে শুরু করলো। চারপাশে একটা বাজে গন্ধ ছড়িয়ে পড়ল। খানিক পরেই লোকটা হলুদ পোড়া নিয়ে চলে আসলো। তারপরে সেটা দিল ভুবন ওঝার হাতে। ভুবন ওঝা সেই হলুদ হাতে নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো বিমলার সামনে। তারপরে হলুদ হাতে রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়তে লাগলো। একটু পরে ভুবন ওঝা মন্ত্র পড়া থামিয়ে হলুদের গুঁড়ো নিয়ে সেই গুঁড়ো ছুঁড়ে মারলো বিমলার গায়ের উপরে। চলে গেল, চলে গেল, আমার পুরো শরীরটা চলে গেল। কেন? এইবার কোথায় গেল তোর হাসি? যদি মুক্তি পেতে চাস তবে বিমলাকে এক্ষুনি ছেড়ে দে। আর বল তুই কে, কোথায় থাকিস? আমি রাস্তার ধারে ওই শাওড়া গাছে থাকি। সেদিন রাতে ও যখন জল নিয়ে বেরছিল, আমি ওকে ধরেছি। এর আগে কতজনকে মেরেছিস বল তাড়াতাড়ি। 5 জনকে মেরেছি। 5 জন? এরপর এই বউটাকেও মারতে চেয়েছিলিস? তোর এত বড় সাহস? ছেড়ে দে ওকে। আর তুই আজ এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাবি, না হলে। কথাটা বলে ভুবন ওঝা এবার ওই হলুদ গুঁড়ো ছুঁড়ে মারলো বিমলার গায়ে। ঠিক আছে বাবা, আমি এখনই চলে যাচ্ছি, এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। এবার থাম বাবা, এবার থাম। তুই যে ওকে ছেড়ে যাবি আর এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাবি, আমরা সেটা বুঝবো কি করে? আমি যাওয়ার আগে ওই শাওড়া গাছের একটা ডাল ভেঙে রেখে দিয়ে চলে যাচ্ছি। কথাটা বলার পরে বিমলা এলিয়ে পড়ল মেঝের ওপরে। নে, তোর বউ এখন মুক্ত, তোকে ঘরে গিয়ে শুইয়ে দে। আর তোদের গ্রামে এতদিন যে মৃত্যুগুলো হয়েছিল সেগুলো আর হবে না। আমি চলি এখন। এই কথা বলে ভুবন ওঝা তপনের বাড়ি ছেড়ে বেরিয়ে গেল।